বেসিক লেভেল ম্যাথ অর্থাৎ গোড়া থেকে অঙ্ক শিখে যেই আমরা পর্বটি শুরু করছি, সেইটা যারা একদম প্রিপারেশন অঙ্কের শুরু করছে, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন শুরু করছে তাদের জন্য। এটা যারা অলরেডি জানে তাদের বোরিং লাগতে পারে হয়তো ক্লাসটা, এবং যাদের অঙ্কে ভীতি আছে, যাদের ভয় লাগে অঙ্কে, বারবার ধরো কয়েকটা টাইপ প্র্যাকটিস করে নিল বিভিন্ন চ্যাপ্টার থেকে, 2 সেকেন্ডে অঙ্কের উত্তর, 4 সেকেন্ডে অঙ্কের উত্তর, এই টাইপের শর্টকাট ট্রিক্স কিছু ফলো করলো, দিয়ে কি হলো, যখন পরীক্ষায় বসলো দেখলো ওই টাইপের পড়ছে না, হুবহু মিলছে না, তখন আর করতে পারছে না। এবং আমি এমকেবি একাডেমির পক্ষ থেকে গ্যারান্টি নিচ্ছি, যেই ছেলেটা আজকে অঙ্ক ভয় করে, যদি আমার এই 10টা পর্ব 1 থেকে পর্ব 10 যদি পর্যন্ত ঠিকঠাকভাবে ফলো করতে পারে, তাহলে এই 10টা পর্ব দেখার আগে তার অঙ্কে যেই ভিত থাকবে, যেই বেস, সেই বেস আশা করি অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে যাবে, এবং তারপরে সে আর অঙ্ককে ভয় করবে না, নিজে ট্রাই করতে পারবে এবং নিজে সলভ করতে পারবে, সেই সাহসটা অবশ্যই আসবে। আচ্ছা, আমরা এখানে ফার্স্ট ক্লাসে কি আলোচনা করব, এখানে আমি কয়েকটা পয়েন্ট করে দিয়েছি। ফার্স্টে আমরা সংখ্যার ধারণা, তারপরে বিভিন্ন অঙ্কের সংখ্যাগুলো, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্কের যে সংখ্যা, বিভিন্ন যে অঙ্কের সংখ্যাগুলো পরীক্ষায় পড়ে, এই লেভেলেও অনেক ছেলের দুর্বলতা আছে। এই লেভেলেও দুর্বল ছেলে অনেক আমি দেখেছি আমার দীর্ঘদিন মানে টিউশন পড়ানোর অভিজ্ঞতা থেকে। আচ্ছা, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বিভিন্ন অঙ্কের, সেই সম্বন্ধে ধারণা দেবো। চলরাশি কি, ধ্রুবক রাশি কি, সেইগুলো জানতে পারবে, একদম পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার হবে। একক, দশক, শতক, হাজার, একদম মিলিয়ন বিলিয়ন পর্যন্ত যে আছে সেই সম্বন্ধে পরিষ্কার ধারণা হয়ে যাবে এই ক্লাসটা দেখার পর। মৌলিক, যৌগিক, জোড়, বিজোড়, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপরে ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, যা কিছু আছে সব কিছু বুঝতে পারবে এই ক্লাস ফলো করার পর। শূন্য, মানে শূন্য এর ধারণা, শূন্য কোথায় বসে, কোথায় বসলে তার ভ্যালু থাকে, কোথায় থাকে না, শূন্য দিয়ে কোন সংখ্যাকে যোগ করলে কি হয়, বিয়োগ করলে কি হয়, গুণ করলে কি হয়, ভাগ করলে কি হয়, শূন্য দিয়ে শূন্যকে ভাগ করলে কি হয়, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে এখানে। এবং সংখ্যা সম্পর্কিত কয়েকটা সূত্রাবলী, কারণ নইলে বোরিং লাগবে ক্লাসটা। সবার শেষে আমরা কি করব, টোটাল যে ধারণাগুলো আছে, এই বেসিক ধারণা থেকেই তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় অনেক কোশ্চেন এসেছে, বিশেষ করে যেগুলো অগ্নিবীর, জিডি কনস্টেবল বা আদার্স যেগুলো বেসিক লেভেলের পরীক্ষা থাকে, তাতে এই কনসেপ্ট থেকেই অনেক কোশ্চেন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার্সের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব। যদি বলা হয় যে পৃথিবীতে সংখ্যা কটা আছে, দেখো মূল সংখ্যা কটা আছে, কি কি আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন এই যেগুলো আমি লিখলাম, মোট 10টা লিখেছি, এই 10টার বাইরে কি পৃথিবীতে কোনো সংখ্যা আছে, এক্সিস্ট করে? নেই, তাই তো। এই সংখ্যাগুলোকে আমি এদিক ওদিক সেদিক করে বসিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যা তৈরি করতে পারি। ঠিক আছে, আমি ধরো 1 লিখলাম, 1 এখান থেকে নিলাম আর এখান থেকে 7 নিলাম, কত হলো, 17 হয়ে গেল। আমি এখানে 9 নিলাম, এখান থেকে 5 নিলাম, এখান থেকে 0 নিলাম, এখান থেকে 3 নিলাম, কত হলো, 9503। এরকম অসংখ্য সংখ্যা হতে পারে বসিয়ে এদিক ওদিক করে। তবে এখানে একটা কথা বলে রাখি, এইগুলো সব পূর্ণ সংখ্যা, তো ভাঙা নয় বা এখানে দশমিক নেই। তো এই সংখ্যা, যে কোনো যদি সংখ্যা তৈরি করতে হয়, সেক্ষেত্রে যদি আমি শূন্যকে বাঁদিকে বসাই, ধরো আমি এখানেই বসালাম শূন্যকে বাঁদিকে, যদি প্রথম সংখ্যাটা বাঁদিক থেকে 0 বসাই, সেক্ষেত্রে শূন্যর কোনো ভ্যালু থাকে না, শূন্য অকার্যকরী, শূন্যের কোনো ভ্যালু নেই এখানে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো যদি শূন্যটাকে আমি ডান দিকে বসাই তাহলে কত হলো, 170 হয়ে গেল। এই ক্ষেত্রেও সংখ্যাটা ছিল 9503, যদি আমি এর ডান দিকে একটা 0 বসাই সেক্ষেত্রে কি হলো, 95,030 হয়ে গেল। একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 95,030। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যে কোনো সংখ্যাকে আমরা বসিয়ে এক্সেপ্ট শূন্যকে যদি বাঁদিকে না বসাই, তাহলে আমরা যে কোনো সংখ্যা তৈরি করতে পারি। শূন্যকে বাঁদিকে বসালে কি হচ্ছে না, কোনো ভ্যালু থাকছে না, শূন্যের কোনো ভ্যালু থাকছে না। ডান দিকে বসালে দেখো এখানে 170 আছে, একটা 0 বসিয়েছি, আরেকটা 0 বসাও, 1700 হয়ে গেল, আরেকটা 0 বসাও, 17,000 হয়ে গেল। এরকমভাবে যে কোনো সংখ্যা, ধরো 45 আমি নিলাম, 4 আর 5 লিখলাম, ডান দিকে নিলে 450 হয়ে গেল, আর একটা 0 বসালে 4500 হয়ে গেল। তাহলে বুঝতে পারছো, পৃথিবীর যে কোনো সংখ্যা আমরা তৈরি করি কি, এই 0 থেকে 9 পর্যন্ত যেইগুলো আছে মূল যেইগুলো, সেগুলোকেই সাজিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করি। এই গেল সংখ্যার ধারণা।
আচ্ছা, এই ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা আবার নাম্বার সিস্টেম ভেবে নিও না, নাম্বার সিস্টেমের ক্লাস নয় এটা। এটা কি ক্লাস? বেসিক লেভেল ম্যাথের ক্লাস। ঠিক আছে, নাম্বার সিস্টেমের ক্লাস আমাদের পরে আসবে। আচ্ছা, এরপরে কি দেখব? বিভিন্ন অঙ্কের সংখ্যা আমরা দেখব। বিভিন্ন অঙ্কের সংখ্যা বলতে কি? দেখো, আমি একটা সংখ্যা নিলাম, ধরো 1, একটা সংখ্যা নিলাম 9 বা 8। আচ্ছা, আরেকটা সংখ্যা লিখলাম, একের একটা 0 10 দিলাম, 11, 12, 13। বোঝা যাচ্ছে? এই যে প্রথমে আমি যেইটা সিরিজটা লিখেছি 1, 9, 8 ইত্যাদি, এগুলো এখানে অঙ্ক কটা আছে এইগুলোকে অঙ্ক বলে আগে একটাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এইগুলোকে একটা অঙ্ক বলে। ঠিক আছে, ওদের মধ্যে থেকে একটা অঙ্ক নিয়ে বসিয়েছি। এটা কত হয়েছে? 1, এটা কত? 9 লিখেছি, এটা 8 লিখেছি। এইগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা। এখানে অঙ্ক একটা আছে। ঠিক আছে, এখানে কটা করে অঙ্ক আছে? 1 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক। এখানে দুটো 1, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। এখানে 1 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। আমি যদি 57 লিখি, 5 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, তাহলে এইগুলো সবগুলো 2 অঙ্কের সংখ্যা। আচ্ছা, এক অঙ্কের যে সংখ্যা আমরা যদি তৈরি করি, আমরা কি কি লিখতে পারি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, 9-এর পরে কত হচ্ছে? 10। 10 হলেই তো দুটো অঙ্ক চলে এসছে। ঠিক আছে, তাহলে এটা 2 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের সংখ্যা কত পর্যন্ত হতে পারে? 10, 11, 12, 13, 14, 15, 16, এরকম করে যত করে করতে পারো, 57, 58, 59, 60, এরকম করে যে 99 এসে থেমে যাবে। কারণ 99 পরে যে আমরা যদি কাউন্ট করি, সেখানে কি হচ্ছে? তারপরে হয়ে যাচ্ছে 100। 100 কি দুটো অঙ্কের সংখ্যা? 100-তে কটা আছে? 1, 2, 3, তিনটে অঙ্ক আছে। আমি আগেই বলেছিলাম যে শূন্যের ডান দিকে দাম আছে, বাঁ দিকে দাম নেই। তাই এক্ষেত্রে 100 একটা সংখ্যা। এইটা কত হলো? 3 অঙ্কের সংখ্যা। বোঝা গেল? 3 অঙ্কের সংখ্যা 100, তারপরে কত আছে? 101। 101ও 3 অঙ্কের সংখ্যা। তারপরে আসবে 102, এটাও 3 অঙ্কের সংখ্যা। 103, 3 অঙ্কের সংখ্যা। 104, এরকম করে আসবে 199, তারপরে 200, আবার আসবে 201, এরকম করে করে 299, 300, 400, 500, 600, 700, 800, 900ও 3 অঙ্কের সংখ্যা। দেখো, 900-র পরে 901, 902, এমন করে করে 999 পর্যন্ত যাবে 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, 999 পর কত আসছে? 1000। 1000 কি 3টা অঙ্কের সংখ্যা? 1000 3 অঙ্কের সংখ্যা নয়। 1000 কত অঙ্কের সংখ্যা? 1, 2, 3, 4, এখানে 4টা অঙ্ক আছে, অর্থাৎ 1000 4 অঙ্কের সংখ্যা। 1000 করে এরকম করে করে 1001, 1002, এরকম করে করে কাউন্ট করলে কত আসবে? 9000। এখানে লিখি 9999। 4 অঙ্ক হলো। এরকম 5 অঙ্ক আসবে। 5 অঙ্কের সংখ্যা 9999 এর পর কত হবে? 10000। এটা হয়ে গেল 5 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, 5 অঙ্কের সংখ্যা তাহলে কত হবে? 99,999। তারপরের সংখ্যাটা কত হবে? 1 লক্ষ। 1 লক্ষ হয়ে গেলে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কটা অঙ্ক আছে? 1, 2, 3, 4, 5, 6, 6 অঙ্কের সংখ্যা হলো। 6 অঙ্কের সংখ্যা এরকম হবে, তাহলে কটা হবে? 9,99,999। তারপরেই হবে 10 লক্ষ, সেটা হবে 7 অঙ্কের সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? দেখো, তাহলে 1 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 1, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। এটা সবাই জানি। 2 অঙ্কের ক্ষেত্রে সব থেকে ছোট সংখ্যা কত হচ্ছে? 10। 2 অঙ্কের ক্ষেত্রে সব থেকে বড় সংখ্যা কত? 2টো 9। 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত? 100। 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত? 999 বা 3টা 9। 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত? 1000। 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা 9999। এখান থেকে আমরা কি দেখতে পেলাম? যে যখন থেকে 2 অঙ্ক, 1 অঙ্ক তো আমরা জানি যে সব থেকে ছোট সংখ্যা 1। যতগুলো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে, ক্ষুদ্রতম কি করে করব? যদি বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, যদি 2 অঙ্ক বলে,
তখন কি হবে, একটা শূন্য হবে, আগে একটা 1 বসিয়ে দেবে। যদি 3 অঙ্ক বলে একটা কম শূন্য হবে তার থেকে। 3 অঙ্ক বললে 3 অঙ্ক মানে 3টে থাকবে। আমি কি বলেছি, একটা কম শূন্য বসাবে ডান দিকে। আমি 3টে শূন্য বসাবো না, একটা কম বসাবো, মানে 2টো শূন্য বসাবো আর একটা 1 তার বাঁ দিকে 1 লিখবো। 4 অঙ্ক বললে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা সব থেকে ছোট সংখ্যা একই। আমি তাহলে কি করব, 3টে শূন্য বসাবো, তার আগে 1000 হয়ে গেল বলছি। 5 অঙ্ক বললে 5 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কি হবে, 4টা শূন্য বসাবো, তার আগে একটা 1। দেখো তাই হচ্ছে, 1 2 3 4, 4টা শূন্য তার আগে একটা 1 হলো। এইভাবে আমরা ক্ষুদ্রতমগুলো পেয়ে যাব। যদি বলে 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 9টা শূন্য বসাবো, 1 2 3 4 5 6 7 8 9, তার আগে 1। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কি করব আমরা, যে কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা যটা অঙ্ক বলবে তটা 9। যদি বলে 1 অঙ্কের বৃহত্তম, একটা 9। বৃহত্তম মানে সব থেকে বড়। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2টো 9। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3টা 9। বোঝা গেল? তাহলে বৃহত্তম বললে তো কোনো সমস্যা হবে না। যদি বলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 2 অঙ্ক কি করলে 2টো 9 বসাবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে সব থেকে বড় সংখ্যা, 5 অঙ্ক, 5টা 9 বসাবে। বুঝতে কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেল। এখান থেকে তোমাদের পরীক্ষায় মানে প্রশ্ন পড়েছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। ইজিলি করতে পারবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি কি বলেছি, 4টা 9। 4 অঙ্কের ক্ষুদ্রতম বললে কি হবে, 3টে শূন্য হবে আর একটা বাঁদিকে 1 লিখবো। এইটা এর পার্থক্য মানে বিয়োগফল। এখানে 9 নেমে গেল, এখানে 9 নেমে গেল, এখানে 9, 1 করতে দিলে 9, 8 রইল 8999। ঠিক আছে। এরপরে আমরা চলরাশি এবং ধ্রুবক রাশির ধারণা দেখব। এখন ধরো তোমাকে একটি সংখ্যা বলল 9, বললো একটি সংখ্যা 9, আর একটা সংখ্যা বললো, একটা সংখ্যা হচ্ছে 8325। আবার একটা সংখ্যা বললো তোমাকে ধরো 10। এই যে সংখ্যাগুলো বললো বা এইগুলোকে রাশি বলে, এই যে সংখ্যা বা রাশিগুলো বললো, 9 যদি তোমাকে বলে তোমার কাছে 9 টাকা আছে বা একটি সংখ্যা 9, তাহলে ওই 9 ছাড়া কি অন্য কিছু হতে পারে? তুমি কি 10 বলতে পারো ওটাকে, বা 11 বলতে পারো, বা 100 বলতে পারো, বা 1 লক্ষ বলতে পারবে? 9 মানে 9। এখানে বললো 8325, এই সংখ্যাটা 8325ই, অন্য কিছু নয়। 8326 হবে না বা 8324 হবে না, বিন্দু মাত্র বাড়বে না বা কমবে না। ঠিক আছে। 10 বলা মানে 10ই, 10-এর জায়গায় 10.1, 10.2 এরকম কিন্তু নয়, বা 9.5, প্রায় 10, এসব কিন্তু নয়। 10 মানে 10ই। ঠিক আছে। এইগুলো কোনো চেঞ্জ নেই, যা বললো তার মানে হলো সেইটাই। এইগুলোকে বলে ধ্রুবক রাশি। ঠিক আছে। তাহলে ধ্রুবক রাশি সম্বন্ধে বুঝতে পারলে। বললো 87, 87 একটা ধ্রুবক রাশি। তোমাকে বলে দিল 999, এটাও ধ্রুবক রাশি। 999 মানে 999, কোনো চেঞ্জ নেই। বীজগণিত করার সময় আমরা দেখেছি, ধরো তোমার বয়স x বছর, ঠিক আছে, বা বললো ধরো তোমার কাছে x টাকা আছে, ভালো করে বোঝো, x টাকা আছে, ঠিক আছে, বা বললো তোমার কাছে y টাকা আছে, আচ্ছা, বা তোমার কাছে a টাকা আছে, বা বললো তোমার বয়স x বছর বা z বছর। ঠিক আছে। উপরের ক্ষেত্রে কি বললো, তোমাকে বললো যে তোমার বয়স 18 বছর। এই যে 18 বছর বললো কথাটি, 18 বছর মানে তোমার বয়স কি 16 বছর বোঝাতে পারে নাকি 20 বছর বোঝাতে পারে? বোঝাতে পারে না। 18 বছর মানে 18 বছরই। কারো বয়স 87 বছর, কারো কাছে 999 টাকা আছে, তার মানে তার কাছে 999 টাকাই আছে, অন্য কিছু নেই। এগুলো ধ্রুবক। যদি বলে x টাকা আছে, সেক্ষেত্রে কি হতে পারে, x এর মান কত হতে পারে, যে কোনো হতে পারে, 1 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 1 কোটি টাকা হতে পারে। ঠিক আছে, চেঞ্জ হতে পারে এগুলো। কারো বয়স বললো x বছর, x বছর মানে কি 1 বছরও হতে পারে, হাফ বছরও হতে পারে, 80 বছর হতে পারে, 50 বছর হতে পারে, যে কোনো হতে পারে। অর্থাৎ এদের মানগুলো চেঞ্জ হতে পারে।
এই সমস্ত রাশিগুলোকে বলে চলরাশি, অর্থাৎ মান চলবে, স্থির নয়। এই সমস্ত সংখ্যাগুলোর মান, এই সমস্ত রাশিগুলোর মান স্থির, এই জন্য এদেরকে বলে ধ্রুবক, ধ্রুবক রাশি। ঠিক আছে। আর বীজগণিতিক রাশি যেগুলো, এইগুলোকে বলে চলরাশি, চলরাশি। বোঝা গেল? চলরাশির সঙ্গে ধ্রুবকের পার্থক্য কি তাহলে? চলরাশির মান চলবে, অর্থাৎ চেঞ্জ হতে পারে, ভ্যারি করবে, কিন্তু ধ্রুবক রাশির মান ভ্যারি করবে না। এগুলো ডেফিনেটলি এইগুলোই মান হবে, কিন্তু চলরাশির ক্ষেত্রে মান যে কোনো হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেল? চলরাশির মান আমি যে কোনো ধরতে পারি, যে কোনো বসাতে পারি, কোনো নির্দিষ্ট নেই। ক্যালকুলেশন করে এইগুলো অঙ্কের ক্ষেত্রে বের করি আমরা, কিন্তু প্রথমে তো ধরে নিই যে কোনো হতে পারে। ঠিক আছে? তো সুতরাং চলরাশি এবং ধ্রুবকের ধারণা আশা করি পরিষ্কার হলো। এরপরে আমরা কি স্থানীয় মান শিখব। স্থানীয় মান বলতে ওই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি, 100 কোটি, যে এই জিনিসগুলো কি দেখব। এখন একক কথার মানে হচ্ছে এক, দশক কথার মানে হচ্ছে 10, শতক কথার মানে হচ্ছে 100 বা 100। ঠিক আছে, মান 100। শতক বললে তার মান হবে 100। যদি বলে 2 শতক, 2 গুণিত 100। 9 শতক বা 9 শত, 9 গুণিত 100। ঠিক আছে। 11 শত মানে 11 গুণিত 100, এটা হবে মান। যদি বলে দশক, যদি বলে 10, ঠিক আছে, 2 দশক মানে 20, 3 দশক, 3 গুণিত 10, 10 দিয়ে গুণ হবে। হাজার মানে হচ্ছে একের গায়ে 3টে শূন্য, এটাকে বলে হাজার। অযুত, একক মানে একটা সংখ্যা, দশক মানে দুটো সংখ্যা, শতক মানে 3টে সংখ্যা, হাজার মানে 4টে সংখ্যা, অযুত মানে 5টা। লক্ষ 6টা সংখ্যা। নিযুত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপরে নিযুত 7টা। কোটি 8টা সংখ্যা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে। 10 কোটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার সঙ্গে একটা এক্সট্রা 10 কোটি। 100 কোটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। গুণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি, 100 কোটি। এখন এগুলো কি? এখানে দেখো, একক মানে একটা সংখ্যা, দশক মানে দুটো সংখ্যা, শতক মানে 3টে, হাজার মানে 4টে। আমরা বলেছি যে 4 অঙ্কের সংখ্যা, হাজার মানে 4 অঙ্কের সংখ্যা, অযুত মানে 5 অঙ্কের সংখ্যা, লক্ষ মানে 6 অঙ্কের সংখ্যা, নিযুত মানে 7 অঙ্কের সংখ্যা, কোটি মানে 8 অঙ্কের সংখ্যা, 10 কোটি মানে 9 অঙ্কের সংখ্যা, 100 কোটি মানে 10 অঙ্কের সংখ্যা। 10টা অঙ্ক আছে এখানে, দেখো এগুলো প্রত্যেকটা অঙ্ক বলে আগে বলেছি। এখন এখানে এককের থেকে দশকের মান কত? 10 গুণ বেশি। এর সঙ্গে 10 গুণ করলে এটা হচ্ছে। দশক থেকে শতক যেতে গেলে কত গুণ করতে হচ্ছে? 10-এর সঙ্গে কত গুণ করব? 10, দেখো 100 হচ্ছে। ঠিক আছে। শতক থেকে হাজার যেতে গেলে কত করব? 100-র সঙ্গে 10 গুণ করলে 1000 হচ্ছে। এরকম প্রত্যেকটার সঙ্গে 10 গুণ করে পরেরটা হবে। অযুত থেকে লক্ষ যেতে গেলে 10 গুণ করতে হবে, লক্ষ থেকে নিযুত যেতে গেলে 10 গুণ করতে হবে, তবে হচ্ছে। মানে লক্ষ থেকে নিযুতের ভ্যালুয়েশন কত বেশি? 10 গুণ বেশি। নিযুত থেকে কোটি যেতে গেলে 10 গুণ হচ্ছে, কোটি থেকে 10 কোটি যেতে গেলে 10 গুণ, 10 কোটি থেকে 100 কোটি যেতে গেলেও 10 গুণ। কি দেখতে পেলাম আমরা? একটা ঘর থেকে আরেকটা ঘর যখন যাব তখন 10 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে 10 গুণ বেশি হচ্ছে ওইটা, 10 টাইমস। ঠিক আছে। যদি আমি একক থেকে একবারে শতকে চলে যাই, তাহলে আমাকে একক থেকে শতকে যেতে গেলে এর সঙ্গে 10 গুণ করে দশক, তার সঙ্গে 10 গুণ করে শতক। মানে আমি যদি সরাসরি যাই, এর সঙ্গে একবার 10 গুণ করব, আবার এই ঘর থেকে এই ঘরে যাওয়ার জন্য আবার একটা 10 গুণ করব, মানে কত হচ্ছে? 100 গুণ হয়ে যাচ্ছে। বোঝা গেল?
100 গুণ বেশি, দেখো তো মানটা 1-এর সঙ্গে 100, 1 থেকে 100 হচ্ছে মানে নিশ্চয়ই 100 দিয়ে গুণ করে তবে 100 হচ্ছে। ঠিক আছে, যদি বলে 1 থেকে 1000 যাব, এখান থেকে যদি বলে এখানে আসবো, কত বেশি মান, আমি সিম্পলি এককের পর দশক, শতক, হাজার, ঠিক আছে, 1000 দিয়ে গুণ করব, 1000 গুণ বেশি দেখো এককের থেকে, এককের মান 1। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা ঘর তোমরা যতগুলো ঘর জাম করবে তার জন্য কি করতে হবে, এইটা এই জিনিসটা মুখস্থ করতে হবে। পরপর কি আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন যদি বলে একটা সংখ্যা তোমাকে দিল, সংখ্যা হচ্ছে 21, ঠিক আছে, একটা সংখ্যা দিল, এই সংখ্যাটা, ঠিক আছে, এই সংখ্যাগুলোর এই যে সংখ্যাটা আছে সববার ডান দিকেরটাকে বলে একক স্থানীয় সংখ্যা, এটা হচ্ছে একক স্থানীয় সংখ্যা। 2 হচ্ছে দশক স্থানীয় সংখ্যা, 8 হচ্ছে শতক স্থানীয় সংখ্যা, দেখো শতক মানে 3টে সংখ্যা থাকে, 5 হচ্ছে হাজার স্থানীয় সংখ্যা, 3 হচ্ছে অযুত স্থানীয় সংখ্যা। তাহলে যখন এই সংখ্যাটাকে আমরা বলবো, এই সংখ্যাটাকে কি বলবো, আমি অযুতটা বাদ দিচ্ছি এখন বোঝার সুবিধার্থে, অযুতটা বললে সমস্যা হবে, এটা কি বলবো, এই সংখ্যাটা কত, যেই সংখ্যাটা যতর ঘরে বসে আছে সেইটা তার স্থানীয় মান। যদি বলে 5-এর স্থানীয় মান কত, 5 কতর ঘরে বসে আছে এখানে, হাজারের ঘরে, ঠিক আছে, তাহলে 5-এর স্থানীয় মান হচ্ছে 5 গুণিত 1000, ঠিক আছে, কোন স্থানে বসে আছে সেই স্থানের উপর স্থানীয় মান হয়। 8-এর স্থানীয় মান কত, 8 কতর ঘরে বসে আছে, শতকের ঘরে, 8-এর স্থানীয় মান হচ্ছে 8 গুণিত 100, কত হলো তাহলে 800, তাহলে 8-এর স্থানীয় মান কত, 800। 2 কার ঘরে আছে, 2 দশকের ঘরে, ঠিক আছে, তাহলে 2-এর স্থানীয় মান কত হবে, গুণিত 10 করে দেবো, 2 10 কত, তাহলে 20, 2-এর স্থানীয় মান। 1-এর স্থানীয় মান, 1 কার ঘরে আছে, এককের ঘরে, এককের মান কত, 1, কত হবে এটা, 1-এর সঙ্গে 1 গুণ করবো, তাহলে 1-এর স্থানীয় মান কত, 1, তাহলে এইটা কি পেলাম আমি, স্থানীয় মান, ঠিক আছে, প্লেস ভ্যালু। তাহলে যদি বলে তোমাকে একটি সংখ্যা দিল, $35,92,821, ঠিক আছে, আচ্ছা 35 লক্ষ কেন আমরা বললাম, তোমাকে যদি বলে 3-এর স্থানীয় মান কত, কি করবে, 3-এর স্থানীয় মান কত, এই সংখ্যাটাতে 3-এর স্থানীয় মান কত, সিম্পলি 3 কতর ঘরে আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই ঘরে বসে আছে, তাহলে 3-এর স্থানীয় মান কত হবে, 3-এর সঙ্গে আমাকে কত গুণ করতে হবে, 1 2 3 4 5 6 7, 1 7টা শূন্য, ঠিক আছে, তার মানে কত হবে, 30 লক্ষ, দেখো এখানে 3 ইন্টু এটা মানে 30 লক্ষ হয়েছে। আমি এখানে 3 নিযুত কেন বলছি না সেই প্রসঙ্গও বলে রাখি, মানে একটা সংখ্যা 9 লিখলাম, আমরা কি বলি 9 একক, আমরা এরকম বলি না, আমরা জাস্ট সংখ্যাটাকে 9ই বলি, 9। যদি আমরা এইটা হয়, এই মিলিয়ে সংখ্যা হয়, কি বলি 29, বা 2 10 9 29, মানে 2 দশক আর 9 হচ্ছে একক। যদি আমরা এইটা করি 329, বা 3 শতক 2 দশক 9 হচ্ছে একক, এখানে 329। যদি আমরা তার আগে 4 দিই, কি হলো, একক, দশক, শতক, হাজার, 4329 হলো। এবারে আমরা হাজারের ঘরে 4 আছে বললে 4000 বলে দিলাম, শতকের ঘরে এটা বাদ দিয়ে এই সংখ্যাটা, শতকের ঘরে 3 আছে বলে এই সংখ্যাটা বলে দিলাম 329, অর্থাৎ এইটা উচ্চারণ হচ্ছে 4329, এইটা উচ্চারণ হচ্ছে। যখনই আমি এইটা একটা সংখ্যা তৈরি করলাম, এই অঙ্কগুলো দিয়ে একটা সংখ্যা তৈরি করলাম, কি হলো, তখন আমরা কখনো বলি না 5 অযুত 4329, এরকম বলি না। এই অযুতের ক্ষেত্রে আমরা কি করি, এই দুটোকে একসঙ্গে করে নিই, ঠিক আছে, তখন কি হয়ে যাবে, দুটোকে একসঙ্গে বলে উচ্চারণ হবে কার নামে, হাজারের নামে, 54,329। ধরো এখানে একটা সংখ্যা বোঝার জন্য বলছি, কত হয়, এই সংখ্যাটা কি বলি, 1000, বাকি আর এইগুলো কিছু নেই, 1000,
যখন আমি এই সংখ্যাটাকে যদি আমি এরকম লিখি, আরেকটা সংখ্যা বাড়িয়ে দিলাম, এই সংখ্যাটা কত হবে? 1 অযুত 1000 নয়, কি বলবো আমরা? দুটোকে একসঙ্গে ধরে নিয়ে এই নামে চালাবো, 11,000। সংখ্যাটা হলো 11, নামে চলবে এর। বোঝা গেল? আচ্ছা, তারপরে আমি এই সংখ্যাটাকে আরো বাড়াচ্ছি। দেখো, ধরো আরেকটা সংখ্যা যোগ করলাম এখানে, ধরো এটা যোগ করলাম, তাহলে সংখ্যাটা কত হবে? আচ্ছা, এগুলো মুছে দিয়ে বোঝার সুবিধার্থে, এই ক্লাস কিন্তু লেন্দি হবে, মানে এখানে কনসেপ্টের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। আচ্ছা, এটা কত হবে তাহলে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এক্ষেত্রে কত হলো? 7,54,000। আমি বলেছি 7,05,000 অযুত বলবো না, কারণ এই ক্ষেত্রে বলে দিলাম কি, অযুত আর হাজারের, হাজার আর অযুতের ঘরটা মনে রাখবে একটু। তাহলে 7,54,329। ঠিক আছে, লক্ষর ক্ষেত্রে এটা হলো। এবার সংখ্যাটাকে আরেকটা বাড়ালাম, ধরো এইটা দিলাম, তাহলে কত হবে এটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা বলি না 6 নিযুত 7,54,000 এরকম বলি না। এই ক্ষেত্রে আবার কি হবে? এই দুটো এক হয়ে যাবে। ঠিক আছে, কত হলো? 67, নাম নেবে কিন্তু লক্ষর। এক্ষেত্রে যেমন হাজার আর অযুতের ক্ষেত্রে এই দুটো এক হয়ে যাবে, নাম নেবে কার? হাজারের। তাহলে এটা কত হবে? 67,54,329। এই ক্ষেত্রে আমরা কখনোই বলবো না 6 নিযুত 7,54,329, এরকম বলবো না। আচ্ছা, কোটি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে নিযুত, যেইটা, এই নিযুতটার একটা নাম আছে, একে বলে মিলিয়ন। অর্থাৎ 10 লক্ষ, এটা 1 লক্ষ, এইটা 1 নিযুত নয়, আমরা এগুলোকে 10 লক্ষ বলি, নিযুতটা বলা হয় না। ঠিক আছে, একে মিলিয়ন বলে। তার মানে 1 মিলিয়ন মানে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, বা আমরা বলতে পারি 10 লক্ষ। এই 10 লক্ষকে বলে 1 মিলিয়ন। আচ্ছা, হলো। তাহলে নিযুত মানে মিলিয়ন বা 10 লক্ষ হলো। তোমার কাছে 2 মিলিয়ন টাকা আছে, মানে কত টাকা আছে? 2 নিযুত টাকা, অর্থাৎ 20 লক্ষ টাকা। ধরো বললো যে তুমি 10 মিলিয়ন টাকার মালিক বা 8 মিলিয়ন টাকার মালিক, মানে কত হলো? 80 লক্ষ টাকার মালিক। বোঝা গেল? মিলিয়ন হলো বা নিযুত আমরা হয়ে গেল। আচ্ছা, এবার এই সংখ্যাটাকে আরেকটু বাড়াচ্ছি, দেখি পুরো কনসেপ্ট এখানে ক্লিয়ার হবে। আর একটু বাড়ালাম, কি হলো? তাহলে সংখ্যাটা কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 7,67,54,329। ঠিক আছে, আর একটু বাড়ালাম সংখ্যাটাকে, ধরো এখানে আমি 9 আবার দিলাম। ঠিক আছে, এক্ষেত্রে যখন আমরা করব আবার সেই একই নিয়ম, আমরা 9 ইন্টু 10 কোটি, ঠিক আছে, এরকম বলবো না। আমরা কি বলবো তখন? এই দুটোকে আবার একসঙ্গে নেব, দিয়ে নাম হবে কোটির। এই ক্ষেত্রে কি হচ্ছিল? এই দুটোকে নিয়ে নিযুত আর লক্ষ যখন হবে, তখন লক্ষর নামকরণ নিচ্ছিল। তাহলে এটা কত হবে? 97 কোটি। ঠিক আছে, 97 কোটি 67 লক্ষ 54,000। এক্ষেত্রেও এটা হবে 54,329। ঠিক আছে, এবারে এই সংখ্যাটা যদি আরো একটু বাড়াই, ধরো আমি 8 লিখলাম, কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি হলো 97 কোটি। এটা হলো 897 কোটি। ঠিক আছে, কারণ কোটির থেকে, এই কোটির ঘরের থেকে এই ঘরটা 10 গুণ, এইটা 100 গুণ বেশি। দেখো, আমি যখন কোটি থেকে যখন এইখানে জাম্প করব, তখন এটা 100 দিয়ে গুণ হচ্ছে। ওই কারণে বলে এটাকে যত থাকবে তত 100 কোটি হবে। ঠিক আছে, 897 কোটি 67 লক্ষ 54,329, এইটা হলো এই সংখ্যাটা। ঠিক আছে, এবার এই 100 কোটিকে, 100 কোটির একটা নাম আছে, একে বলে বিলিয়ন। ধরো তুমি একটা লটারি কাল, তোমাকে বললো এই লোকটি 2 বিলিয়ন টাকার মালিক, মানে কত টাকার মালিক? 200 কোটি টাকার মালিক। বললো যে ও 5 বিলিয়ন টাকার সোনা কুড়িয়েছে, মানে কত টাকার? 500 কোটি টাকার সোনা কুড়িয়েছে। কারো বাড়ি থেকে ধরো 2 বিলিয়ন টাকা পাওয়া গেল, মানে কত পাওয়া গেল?
200 কোটি টাকা পাওয়া গেল। ঠিক আছে, একটা সংখ্যা বললো তোমাকে, ধরো এখানে এরকম দিয়ে দিল সংখ্যাটি, এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা কত হবে বলো? এই সংখ্যাটা কত? সিম্পলি এখানে কি করব, যদি একক দশক নাও লেখা থাকে আমি জাস্ট গুনে নেবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা 10 কোটির জায়গায় চলে এসছে। ঠিক আছে, এখানে 5 আছে মানে 50 কোটি, তাই তো? আমি বলেছিলাম দুটোকে একসঙ্গে বলবো, তাহলে কত হলো? 50 কোটি। নিযুত আর লক্ষই কিছু নাই, এখানে শূন্য আছে, লক্ষর ঘর থেকে 8 হচ্ছে, 8 লক্ষ। ঠিক আছে, 50 কোটি 8 লক্ষ। অযুত হাজার কিছু নেই, অযুতে কিছু নেই, 7,000, 7,000, তারপরে 600, 600, দশকে কিছু নেই, 9। এইটি হলো এই সংখ্যা। এখান থেকে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা কনফিউশন হতে পারে। আমি কি বলেছি, এটা ডাউট ক্লিয়ারের ক্লাস এবং বেসিক লেভেলের ক্লাস, এখানে বোরিং হলে চলবে না, আরেকটু ধৈর্য ধরে দেখো। ধরো এই সংখ্যাটা কত বলবে? সিম্পল, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি হলো। তারপরে কি হবে, আমরা তো নিযুত বলি না, আগেই বলেছি, 29 লক্ষ হলো। 9 অযুত বলিনি, আমরা কি বলি, অযুত আর হাজারটাকে একসঙ্গে করে নিয়ে কি বলি, 90,000। ঠিক আছে, শতক দশক কিছু নেই, এককে 8, তাহলে আমরা কি হলো, এই সংখ্যাটার নাম 1 কোটি হলো, 29 লক্ষ, তারপরে 90,008। এখন আমরা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং আরও যেইগুলো আছে মৌলিক, যৌগিক, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব কি না, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে। অ্যাকচুয়ালি আমরা এমনি কাউন্টিং করতে, অর্থাৎ গণনা করতে যে সংখ্যাগুলো লাগে, 1 2 3 4 5 6 ইত্যাদি যে পরপর যাচ্ছে, এইগুলোকে বলা হয় আমাদের ন্যাচারাল নাম্বার বা রিয়েল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো তাহলে কি কি? 1 2 3 4 5 6 7, এরকম ডট ডট পরপর পরপর যতগুলো সংখ্যা আছে কাউন্টিংয়ে লাগে, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলে বা ন্যাচারাল নাম্বার বলে, স্বাভাবিক সংখ্যা হলো। এরপরে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। অখণ্ড বলতে কি, খণ্ড নয় অর্থাৎ ভাঙা নয়, এরকম সংখ্যা। আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো পেয়েছি তার সঙ্গে শূন্য, অর্থাৎ শূন্য সহ সমস্ত স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাতে শূন্য ছিল না, 0 1 2 3 4 5 6, এইগুলো সবই হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, অর্থাৎ খণ্ড নয়। তাহলে বোঝা গেল স্বাভাবিকের সঙ্গে অখণ্ডের পার্থক্য কি। নেগেটিভগুলো কিন্তু নয়, -1 -2 এগুলো কিন্তু অখণ্ড সংখ্যা ধরা হয় না। এরপর পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। পূর্ণ সংখ্যা কাকে বলে? অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা শুনতে একই হলেও একটু পার্থক্য আছে। দেখো, পূর্ণ সংখ্যা বলতে যতগুলো অখণ্ড সংখ্যা আমরা পেয়েছি, আমি এখানে লিখছি 0 1 2 3 4 5 ডট ডট, এইগুলো লিখলাম, পরপর এই সংখ্যাগুলো থাকবে, এগুলো সব পূর্ণ সংখ্যা। এবং এর সঙ্গে যদি আমরা ব্যাকের দিকে যাই, অর্থাৎ -1 -2 -3, এরকম এইদিকে ডট ডট যাবে, -4, এরকম পরপর হয়ে যাবে। ঠিক আছে, এইগুলোকে বলে পূর্ণ সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কি, মানে সবই পজিটিভ ধরা হয়, শূন্য সহ সব পজিটিভ সংখ্যাগুলো অখণ্ড ধরা হয়। কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে, বা ইন্টিজারের ক্ষেত্রে, শূন্য সহ সমস্ত অখণ্ড সংখ্যা, এবং যদি আমরা পিছনের দিকে যাই বা মাইনাসের দিকে, নেগেটিভের দিকে আসি, সেটাও হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এখন এই ইন্টিজারের মধ্যে আবার দেখো দুটো ভাগ আছে, এইগুলো সব হচ্ছে পজিটিভ এবং এইগুলো নেগেটিভ, অর্থাৎ এইগুলো ধনাত্মক, এইগুলো হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি, এখানে ভালো করে দেখো, 1 থেকে এইগুলো হচ্ছে ধনাত্মক, 1 2 3 4 5,
এইরকম পরপর 6, 7, 8, 9 পরপর যে আসবে সেইগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার হলো। এরপরে আছে কি, শূন্যর বাঁদিকে যেইগুলো আছে, শূন্যর বাঁদিকে অর্থাৎ -1, -1, -2, -3, -4, -5 এরকম ডট ডট -6, -7, -8 পরপর পরপর চলে যাবে। এইগুলো সব ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। তাহলে শূন্য রয়ে গেল। শূন্য তাহলে কি? শূন্য কিন্তু পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার কোনোটাই নয়। শূন্য যদিও ইন্টিজার, কিন্তু পজিটিভ বা নেগেটিভ এই দুটো ভাগের কোনোটাতেই শূন্য পড়বে না। ঠিক আছে, শূন্যর ডান দিক থেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার শুরু হয় এবং শূন্যর বাম দিক থেকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ নেগেটিভ ইন্টিজারগুলো শুরু হচ্ছে। এরপর একটা আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। আমি কি বলেছি, এটা একদমই কনসেপচুয়াল ক্লাস এবং বেসিক লেভেলের ক্লাস। দেখো একটা কথা, গোড়ায় যদি গলদ রয়ে যায় না, বা যদি একটা ঘরের ভিত যদি দুর্বল হয়ে যায়, সেই ঘরটা বেশি করা যায় না, এমনি যে কোনো মুহূর্তে ঘরটা ভেঙে পড়বে। ঠিক আছে, কোনো ভরসা নেই, থাকতেও পারে নাও পারে, কিন্তু ভিত যদি শক্ত হয় সেই ঘর থাকবে। সুতরাং এই লেভেলে এই জায়গাতে কিন্তু তোমরা একটু মন দিয়ে দেখবে। কি জোড় সংখ্যা কাকে বলবো? সিম্পলি যেই সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি তাকে জোড় সংখ্যা বলে, সেই সব সংখ্যাগুলোকে। এখন 2 দ্বারা ভাগ করতে পারি এরকম সংখ্যা কি আছে? শূন্যকে 2 দ্বারা ভাগ করা যায়? 2 শূন্যই 0 ভাগ করা যাচ্ছে। তাহলে জোড় সংখ্যা কি হবে? এই শূন্য সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে 0 হবে জোড় সংখ্যা। ঠিক আছে, 1কে ভাগ করা যাচ্ছে কি 2 দ্বারা? ভাগ করা যাচ্ছে মানে ভাগশেষ থাকবে না, পূর্ণ সংখ্যায় ভাগ হবে। 2 দেখো যাচ্ছে না, কি করতে হবে? এখানে আমাকে দশমিক বসাতে হচ্ছে, দশমিক বসিয়ে একটা আনতে হচ্ছে। আমি দশমিক বসাবো না, কি বলেছি যে 2 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, কোনো ভাগশেষ থাকবে না, কোনো দশমিক আনবো না। তার মানে 1 কিন্তু এক কিন্তু জোড় সংখ্যা নয়। ঠিক আছে, 2 দেখো তো, 2 সংখ্যাটা জোড় সংখ্যা নাকি? কি বলেছি? 2 দ্বারা ভাগ করব, 2 1 2 হচ্ছে, তাহলে 2 জোড় সংখ্যা। ঠিক আছে, 3কে ভাগ করা যাবে না। 4 দেখো 2 দ্বারা ভাগ করা যাবে, 6 ভাগ করা যাবে, 8, 10, 12, 14 এরকম পরপর 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 চলে যাবে। তাহলে জোড় সংখ্যা কোথা থেকে শুরু হলো? বা ইভেন নাম্বার 0 থেকে শুরু হয়। 0, 2, 4, 6, 8 এরকম পরপর +2 মানে 2 যোগ করে করে একটা সংখ্যা থেকে জোড় সংখ্যা হয়। একটা জোড় সংখ্যা থেকে আরেকটা জোড় সংখ্যা যখন যাব তখন 2 করে করে যোগ করে যাব। আচ্ছা, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কি? সব থেকে ছোট বিজোড় সংখ্যা পেলাম 1, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। তারপরে 3, তারপরে 5, তারপরে 7, 9, 11, 13, 15 এরকম পরপর চলে যাবে, 17, 19, 21। ঠিক আছে, তাহলে জোড় বিজোড় বুঝতে পারছি। 0 থেকে জোড় সংখ্যা শুরু হচ্ছে এবং বিজোড় সংখ্যা শুরু হচ্ছে 1। পরীক্ষায় পড়বে যে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কি, অর্থাৎ সব থেকে ছোট বিজোড় সংখ্যা কি, সেটা কি হবে? 1। ক্ষুদ্রতম জোড় সংখ্যা কি? দেখো 0 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, যদি বলে 0 জোড় না বিজোড় সংখ্যা, তাহলে এখান থেকে অনায়াসেই বলা যাবে যে কোনো একটা জোড় সংখ্যা তোমাকে বললো, যে কোনো একটা জোড় সংখ্যা। একটা জোড় সংখ্যা থেকে পরের জোড় সংখ্যা যেতে গেলে কি করতে হচ্ছে? +2 যোগ করতে হচ্ছে। ঠিক আছে, +2 যে কোনো জোড় সংখ্যা থেকে তার পরের জোড় সংখ্যাটা। তুমি এখানে 12 থেকে 14 যাও, কত হচ্ছে? +2 যোগ করতে হচ্ছে। ঠিক আছে, একটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে যে কোনো একটা বিজোড় সংখ্যা থেকে দেখো, এখান থেকে আমি যদি ধরি 3 থেকে পরের বিজোড় সংখ্যা যাব, কি করতে হচ্ছে? একই জিনিস, +2 যোগ করতে হচ্ছে। তাহলে একটা জোড় সংখ্যা থেকে পরবর্তী জোড় সংখ্যা যেতে গেলেও আমরা +2 যোগ করে যাব, মানে পেয়ে যাব পরবর্তী জোড় সংখ্যা। আর আর যে কোনো একটা বিজোড় সংখ্যা থেকে পরবর্তী বিজোড় সংখ্যা যেতে গেলে +2 যোগ করে যেতে হবে। তাহলে যদি বলে 3-এর পর, তোমাকে যদি প্রশ্ন পড়ে পরীক্ষায়, তোমাদেরকে বললো যে একটি বিজোড় সংখ্যা 17, 17-র পরবর্তী 3টি বিজোড় সংখ্যা কি? অথবা বললো ধরো একটি তোমাকে বিজোড় সংখ্যা দিল 25, যদি বলে 25-এর পর তৃতীয় বিজোড় সংখ্যাটি কত? 25-এর পরবর্তী 3 নম্বর বিজোড় সংখ্যা কত? কি করবে? 25-এর সঙ্গে 2 যোগ করবে, 27। 19-এর পরে ফার্স্ট বিজোড় সংখ্যা,
সেকেন্ড বিজোড় সংখ্যা কত হবে? 27-এর সঙ্গে 2 যোগ করে 29। থার্ড বিজোড় সংখ্যা কত হবে? 31। বেসিক কনসেপ্টে হয়ে যাবে এগুলো। তার আগে আরও একবার বলে দিচ্ছি যে বিজোড় সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ রয়ে যাবে, ভাগ মিলবে না। এখানে 11কে 2 দিয়ে ভাগ করে দেখে নাও, 2 5 10, 1 রয়ে গেল। এই এক তো 2 এর থেকে ছোট, ভাগ করা যাচ্ছে না, তাহলে এখানে দশমিক আনতে হবে, অথবা উত্তর হবে 5 পূর্ণ 1 2। ঠিক আছে, পূর্ণ সংখ্যায় উত্তর আসছে না, সুতরাং এইগুলো বিজোড় সংখ্যা। সমস্ত বিজোড় সংখ্যাকেই 2 দ্বারা ভাগ করা যাবে না, বা ভাগ করলে ভাগশেষ রয়ে যাবে, ভাগ মিলবে না। এবার আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ধারণাটা দেখব। মৌলিক আর যৌগিক কি, প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বারের মধ্যে পার্থক্য কি। মৌলিক সংখ্যা আমরা তাদেরকেই বলবো যেই সংখ্যাগুলোকে দুটি মাত্র সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ একটা মৌলিক সংখ্যাকে দুটি মাত্র সংখ্যা দ্বারা ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে 1, পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যাবে, এবং মৌলিক সংখ্যাটা নিজেকে দ্বারা ভাগ করা যাবে, ওটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। অন্য কথায় বলতে গেলে কি, যার যেই সংখ্যার দুটি মাত্র উৎপাদক 1 এবং সেই সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি। কীরকম জিনিসটা দেখা যাক। আমি একটা উদাহরণ দিচ্ছি। কি বলেছি? যেই সংখ্যাকে শুধুমাত্র ভাগ করা যাবে 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা, বাকি আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। দেখি আমি একটু এখানে, আমি ধরো একটা সংখ্যা নিলাম 29, এই সংখ্যাটিকে ভাগ করব, 1 দিয়ে ভাগ করা যাবে, 1 29-এ 29 হয়ে গেল, ভাগ করা গেল। আর কি দ্বারা ভাগ করা যাবে 29-কে? আর যদি ভাগ করি, 2 দ্বারা ভাগ করা যাবে না। দেখো, 2 1-কে 2, 2 4 8, 1 রয়ে যাবে, হচ্ছে না। 3 দ্বারা ভাগ করে দেখো তোমরা নিজেরা, যাবে না। 4 দ্বারা করে দেখো, যাবে না। 5 দ্বারা করে দেখো, 6 7 8 9 10 11, এরপর যত সংখ্যা আছে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে না, শুধুমাত্র 29 দ্বারা ভাগ করা যাবে। 29 1-এ 29, এটা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা 29-কে ভাগ করা যাবে না। তাহলে আমরা কি পেলাম? যে 29 বলে যে সংখ্যাটি নিলাম সেটাকে মাত্র দুটি সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, কি 1 এবং 29, অর্থাৎ সেই সংখ্যা, ওই সংখ্যাটা। এরকম যে সংখ্যাগুলি থাকবে তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যৌগিক কাকে বলবো? যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। একটা উদাহরণ নিই, 27। 27 যে সংখ্যাটি, একে ভাগ করবো, দেখো 1 দ্বারা ভাগ করা যাবে, 1 27-এ 27 হলো। 27 দ্বারা ভাগ করা যাচ্ছে, 27 1-এ 27। আমি কি বলেছি? মৌলিকের ক্ষেত্রে হলে কি হতো, 1 এবং 27 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 27-কে ভাগ করা যেত না। এখন দেখি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় নাকি। যদি ভাগ করা যায় তাহলে সেটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা হয়ে যাবে, যদি না ভাগ করা যায় সেটা মৌলিক সংখ্যা হবে। সিম্পলি দেখি, 27-কে ভাগ করো, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 9-এ 27 হয়ে গেল। ঠিক আছে, আবার 27-কে ভাগ করব, দেখি আর কোনো সংখ্যা দ্বারা যায় নাকি। 9 দিয়ে ভাগ করা যায়, 9 3-এ 27। ঠিক আছে, হলো। তাহলে আমরা কি দেখতে পেলাম? 27-কে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে? 27-কে 1 দ্বারা ভাগ করতে পারছি, 27 দ্বারা ভাগ করতে পারছি, 3 দ্বারা ভাগ করতে, 1 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করলাম, 9 দ্বারা ভাগ করলাম, আর 27 দ্বারা ভাগ করলাম। এতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। মৌলিকের ক্ষেত্রে কি ছিল? 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। আমরা দেখব মৌলিক সংখ্যা শুরু হচ্ছে কত থেকে। কত থেকে শুরু হচ্ছে? দেখো, সংজ্ঞা মনে আছে যে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। ঠিক আছে, 1-এর ক্ষেত্রে কি হচ্ছে? 1-কে ধরে দেখব, কি বলেছি? 1 দ্বারা ভাগ করা যাবে, 1-কে 1 দ্বারা ভাগ করা যাচ্ছে, 1-এ 1-এ 1 মিলে গেল। এবং 1-কে সেই সংখ্যা ছাড়া, সেই সংখ্যা মানে তো আবার ঘুরে 1 এসছে, তার মানে 1 এবং সেই সংখ্যা তো অভিন্ন হয়ে যাচ্ছে, তাহলে কি করে হবে? আলাদা হতে হবে না। এই কারণে 1-কে মৌলিক সংখ্যা ধরা হয় না। 1 মৌলিক যৌগিক কোনোটাই নয়। বোঝা গেল? 2-এর ক্ষেত্রে দেখি, 2-এর ক্ষেত্রে মৌলিক হতে গেলে কি করতে হবে? 1 দ্বারা ভাগ করা যেতে পারে আর 2 দ্বারা ভাগ করা যেতে পারে, তবে সেটা মৌলিক হবে। আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল করে তবে তাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। এখন 2 দেখি, করে দেখি ভাগ। 2-কে 1 দ্বারা ভাগ করে, 1 2-এ 2,
ঠিক আছে, 1 দ্বারা করা যাচ্ছে। 2কে ওই সংখ্যা অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা দেখি। 2 1 2। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে কি? 3 দ্বারা 2কে ভাগ করা যাবে না, 4 দ্বারা, 5 দ্বারা, হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে এগুলো। তাহলে কি 2 কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করছে, সুতরাং 2 মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? না, মৌলিক সংখ্যা শুরু হচ্ছে কিন্তু 2 থেকে শুরু, 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হলো। 3-এর ক্ষেত্রে এখানে ভাগ করো। আচ্ছা, এটা আমি মুছে এখানটাতে লিখছি। 3-এর ক্ষেত্রে আমরা দেখব, তাহলে মৌলিক সংখ্যা শুরু হচ্ছে কত থেকে? 2 থেকে। 3-এর ক্ষেত্রে ভাগ করে দেখি আমরা। 3-এর ক্ষেত্রে ভাগ করব কত দ্বারা? 1 দ্বারা ভাগ করা যাবে। 1 3 3, ঠিক আছে, 1 দ্বারা ভাগ করা যাচ্ছে। আর 3কে 2 দ্বারা কি ভাগ করা যাবে? যাবে না, ভাগশেষ রয়ে যাবে। 2 যদি বসাই, 2 1 2, দেখো 1 রয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি, 3কে 3 দ্বারা ভাগ করলে 3 1 3, কোনো ভাগশেষ থাকছে না, মিলে যাচ্ছে। তাহলে 3 আমরা কি পেলাম? 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। ঠিক আছে, এইগুলো হচ্ছে তাহলে 2 থেকে শুরু। মৌলিক সংখ্যাগুলো কি কি আছে একটু পরপর দেখে নিই। 2 3 5 7 11, 9 কিন্তু হবে না। অনেকে বিজোড় আর মৌলিকের মধ্যে মানে অনেকের কনফিউজড হয়ে যায়, জানি। 9কে করে দেখো তো। 1 9 এ 9, ঠিক আছে, 1 দ্বারা ভাগ করা গেল। 3 3 এ 9, দেখো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, আবার 9 দ্বারা ভাগ করা যাচ্ছে। 9 1 9, কি হলো তাহলে? 9 1 3, তিনটা সংখ্যা দ্বারা ভাগ করা হয়ে যাচ্ছে, ওই জন্য 9 মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, এটা যেহেতু বেসিক লেভেলের ক্লাস, আমি বেসিক লেভেলেরই বুঝাবো। ঠিক আছে, বোরিং হয়তো হতে পারো, কিন্তু মানে শিখতে গেলে তো ভাই এগুলো করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, এরপর কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাকে আগে বললাম 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তাকে যৌগিক সংখ্যা বলে। শূন্য কিন্তু সংখ্যাটি মৌলিক যৌগিক কোনোটাই নয়, মনে রাখবে। শূন্য না মৌলিক না যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক হতে গেলে কি করতে হবে? আচ্ছা, একও কিন্তু নয়। দেখো, যৌগিক হতে গেলে কি করতে হবে? 1 দ্বারা ভাগ করা যেতে হবে, সেই সংখ্যা দ্বারা ভাগ করা যেতে হবে, এবং ওই দুটো ছাড়াও আরো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যেতে হবে সংখ্যাটাকে। যদি ভাগ করা যায় তাকে যৌগিক। আমি এখানে 1-এর ক্ষেত্রে তো প্রশ্নই নেই, আমি ভাগ করে দেখিয়ে দিয়েছি। 0-এর ক্ষেত্রে হবেই না, বলে দিলাম। এরপর আমি এখানে 3, দেখো 2 3 5 7 এই সবগুলো চলে এসছে এদের আন্ডারে। কার আন্ডারে? মৌলিকের আন্ডারে। তাহলে পড়ে রইল কত? 4। 4কে ভাগ করা যাবে কত দিয়ে ভাগ করা যায়? 4কে 1 দ্বারা ভাগ করা যায়, 1 4 এ 4। 4কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 2 এ 4। আর 4কে 4 দ্বারা ভাগ করা যায়, 4 1 এ 4। ঠিক আছে, তাহলে 4কে কটা সংখ্যা দ্বারা আমি ভাগ করা যাচ্ছে দেখলাম। 4কে ভাগ করা যাচ্ছে 1 দ্বারা, 2 দ্বারা এবং 4 দ্বারা, তিনটে সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে 4 হবে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা শুরু হচ্ছে 4 থেকে, এটা মনে রাখবে অবশ্যই। 4 থেকে, আমি এখানে লিখে দিচ্ছি, 4 থেকে যৌগিক সংখ্যা শুরু হচ্ছে। সব থেকে ছোট যৌগিক সংখ্যা যদি বলে সেটা হবে 4। সব থেকে ছোট মৌলিক সংখ্যা যদি বলে সেটা হবে 2। দেখো 2 কিন্তু জোড় সংখ্যা, অথচ মৌলিক সংখ্যা। ঠিক আছে, 4। তারপরে কত হবে? 4-এর পর হবে 6, 6-এর পর হবে 8। 8 ভাগ করে দেখো, 1 2 4 8, চারটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 4 6 8, 9ও কিন্তু হবে যৌগিক সংখ্যা। একটু আগেই ভাগ করে দেখিয়ে দিলাম 9কে, এই যে দেখো 1 দ্বারা ভাগ করা যাচ্ছে, 3 দ্বারা এবং 9 দ্বারা। ঠিক আছে, যদি শুধুমাত্র 1 এবং 9 দ্বারা ভাগ করা যেত তাহলে 9 হতো মৌলিক সংখ্যা। যেহেতু 1 9 ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, সুতরাং সেক্ষেত্রে কি হচ্ছে? যৌগিক সংখ্যা। আচ্ছা, এরপর 9-এর পর কত হচ্ছে? 10 হবে যৌগিক সংখ্যা। 10-একেও ভাগ করা যাচ্ছে। 11 হবে না, 11 মৌলিক। 12 যৌগিক সংখ্যা, তাহলে 14 যৌগিক। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো আমি যদি এখানে লিখি কি পাবো? শুরু হচ্ছে কত থেকে? 4 6 8 9 10 12 14, এরকম পরপর পরপর যাবে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যাগুলো। এরপর আমরা দেখব শূন্যকে নিয়ে, অর্থাৎ জিরো। জিরোর ভ্যালুয়েশন কি আছে? আমি কি বলেছিলাম? একটা সংখ্যা ধরো 5,
একটা সংখ্যা যদি ধরি, স্বাভাবিক সংখ্যা 5-এর যদি আমি বাঁ দিকে শূন্য বসাই, শূন্যর কোনো দাম নেই, ভ্যালুলেস হয়ে গেল। 0 5ও যা 5ও তা, একই জিনিস, কোনো কোনো পার্থক্য করে না বাঁ দিকে বসলে কোনো সংখ্যার। 9 9 5 95, 95 আমি যদি বাঁ দিকে শূন্যকে বসাই সেই ক্ষেত্রে এইটাও যা 95ও তা, কোনো পার্থক্য শূন্য করতে পারছে না। যদি আমি 5 সংখ্যাটা লিখেছিলাম, 5-এর ডান দিকে শূন্য বসে দিই, এইটা সমান কিন্তু আর 5 থাকলো না, মান বেড়ে গেল। বোঝা গেল? 95-এর আগে শূন্য বসেছিলাম, এর মান ছিল 95, কিন্তু এই শূন্যটিকে যদি আমি ডান দিকে বসাই তাহলে কি 950 সমান 95 হলো? হলো না। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্যর দাম বাঁ দিকে নয়, ডান দিকে। স্টার্টিংয়ে কোনো শূন্যর দাম নেই, কোনো সংখ্যা শুরু হচ্ছে প্রথম সংখ্যাটি শূন্য, কোনো ভ্যালু নেই, ডান দিকে বসলে তখন ভ্যালু আছে। ঠিক আছে, এটা গেল শূন্যর ক্ষেত্রে প্লেসমেন্ট নিয়ে। আচ্ছা, এবার আমরা দেখি কি শূন্যকে যদি কোনো সংখ্যা দ্বারা যোগ করি, যদি কোনো সংখ্যার সঙ্গে শূন্যকে যোগ করি তাহলে যোগফল একই থাকে। তোমার কাছে 75 টাকা আছে, তার সঙ্গে তোমাকে 0 টাকা দেওয়া হলো, যোগফল কোনো চেঞ্জ হবে না, একই থাকবে। ঠিক আছে, তোমার কাছে ধরো x টাকা আছে, তার সঙ্গে তোমাকে 0 টাকা যোগ করা হলো, দেয়া হলো, কত মান হবে? x। কোনো পার্থক্য নেই এখানে, যোগের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, মানে শূন্য কোনো ম্যাটার করবে না, শূন্যর ভ্যালু নেই। বিয়োগের ক্ষেত্রে আমরা দেখব কি একই জিনিস, বিয়োগ যদি কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করা হয় সেক্ষেত্রেও মান কোনো পরিবর্তন হয় না। একই উদাহরণ নিচ্ছি আমি, 75 টাকা তোমার কাছে আছে, সেখান থেকে 0 টাকা খরচ করলে কত থাকবে? 75 টাকাই থাকবে। ঠিক আছে, তোমার কাছে 1520 টাকা আছে, সেখান থেকে তুমি 0 টাকা বিয়োগ করলে, খরচা করলে কত হবে? 1520 হবে। এক্ষেত্রে 0 টাকা কমে গেল মানে যে মানের পরিবর্তন হয়ে যাবে তা নয়। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে কি দেখলাম, যদি 0 কোনো সংখ্যার সঙ্গে যোগ করি কোনো পরিবর্তন হবে না, মানের একই থাকবে, 0 বিয়োগ করলে কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। এখন যদি 0 গুণ করি কোনো সংখ্যার সঙ্গে, গুণের ক্ষেত্রে কি হবে? যে কোনো সংখ্যা তার সঙ্গে যদি 0 গুণ করি, 5 তার সঙ্গে 0 গুণ করি, তাহলে 0 সেই সংখ্যাটাকে খেয়ে নেবে, অর্থাৎ তাকে গিলে নেবে, কত হবে? মান 0ই হয়ে যাবে। ঠিক আছে, তোমার কাছে 1257 বা 12,576 কোটি টাকা আছে, 74, আরো তুমি সংখ্যা দাও, 6 7 8 যে কোনো সংখ্যা বসাও। এই এত বড় সংখ্যার সঙ্গে তোমাকে 0 যদি গুণ করা হয় কি হবে? গুণফল আসবে 0। যে কোনো সংখ্যার সঙ্গে এক্স y z, এক্স গুণিত 0 কত হবে? মান 0। তাহলে গুণের ক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে সংখ্যার কোনো দাম থাকে না, মানে 0 কি বলেছে ওটাকে গিলে নেবে বা মান 0 হয়ে যাবে। ভাগের ক্ষেত্রে এখানে ভাগটা লিখছি, একটু মন দিয়ে এটা দেখে নাও, নতুন কিছু শেখার থাকলেও শেখার থাকতে পারে। যদি আমি 0কে ভাগ করি, 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যদি করি, আমি এখানে ভাগ করছি 0কে 2 দিয়ে, কি হবে? 2 0 0। 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 0 হবে। বোঝা গেল? আমি এখানে 0কে ভাগ করব 5295 দিয়ে, 0কে ভাগ করছি, এখানে ভাগফল কি হবে? 5295 গুণিত 0 সমান 0 হয়ে গেল, 0 হবে। ঠিক আছে, এটা বোঝা গেল যে যে কোনো সংখ্যাকে আমি 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 0ই হবে। এখন যদি আমি উল্টোটা করি, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে যদি ভাগ করি, দুটো সংখ্যা এখানে লিখেছি, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে যদি ভাগ করি সেই ভাগটা করা যাবে না, সেটা হবে অসঙ্গত। ঠিক আছে, তাহলে 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না, মান হবে অসঙ্গত। এবারে যদি আমি 0কে 0 দ্বারা ভাগ করি, আমি কি বলেছি? যে কোনো সংখ্যাকে, 0কেও হতে পারে,
শূন্যকেও যদি শূন্য দ্বারা ভাগ করি সেটাও হবে অসঙ্গত বা আনডিফাইন্ড। বোঝা গেল? তাহলে দুটো জিনিস দেখতে পেলাম আমি। কি দেখতে পেলাম? প্রথমে শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করব, আরেকটা কি পেলাম? শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করব। শূন্যকে যদি ভাগ করি যে কোনো সংখ্যা দ্বারা XYZ যাই হোক, 1 2 3 100 200 500 যাই হোক, সেই ক্ষেত্রে কি হবে? মান ভাগফল শূন্য বেরাবে। শূন্য দ্বারা যদি যে কোনো সংখ্যাকে ভাগ করি সেক্ষেত্রে মান কি হবে? অসঙ্গত বা আনডিফাইন্ড। এবার আমরা যেটা শিখলাম টোটাল ক্লাসটা, তার উপরে কয়েকটা জিনিস, কয়েকটা ম্যাথ, এটা তোমাদেরকেই করতে দেবো, তোমরা প্র্যাকটিস করবে, আমি এটা সলভ করব না। শুধু কয়েকটা সূত্র ইম্পর্টেন্ট যেগুলো আশা করি জেনে রাখা দরকার, ঠিক আছে, সেগুলো একটু ডিসকাস করে দেবো। এখানে বলে যে দুটি সংখ্যার যোগফল 33 এবং বিয়োগফল 23। দুটো সংখ্যাকে যোগ করছি, 33 যোগফল পাচ্ছি, যদি সংখ্যা দুটোকে বিয়োগ করি সেই ক্ষেত্রে বিয়োগফল পাচ্ছি 23। তো সব থেকে বড় সংখ্যাটি কত? এরকম অঙ্ক তো হামেশাই পরীক্ষায় পড়ে। সিম্পলি তোমরা কি করবে, যখন যোগফল, দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে, সেক্ষেত্রে বড় সংখ্যা বার করতে গেলে, বৃহত্তম সংখ্যা বার করতে গেলে কি করবে? যোগফলের সঙ্গে বিয়োগফলকে যোগ করবে, দিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। এই ক্ষেত্রে সিম্পলি আমি করব, তাহলে সূত্র অনুযায়ী কি পেলাম? যোগফল 33, তার সঙ্গে বিয়োগফল কত হলো? 23। কত হবে? 33 আর 23-এ 30 20 50, 3 3 6 56, সরি 56, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, ভাজিত 2, কাটাকাটি করো, সমান 28। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে? 28। এখন যদি তোমাকে বলতো এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এরকম অঙ্ক পরীক্ষায় পড়ে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দুটি সংখ্যার যোগফল 33 এবং বিয়োগফল 23 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখন যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা বার করার নিয়ম কি? ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব? একই জিনিস, যোগফলের সঙ্গে বিয়োগফলকে বিয়োগ করব, যোগফল বিযুক্ত বিয়োগফল, তাকে 2 দিয়ে ভাগ করে দেব। বোঝা গেল? এখানে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা, দুটি সংখ্যার যোগফল কত? 33। আমি সূত্র অনুযায়ী কি বলেছি? ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে সেখান থেকে বিয়োগফল বিয়োগ করব 23, কত বেরোবে? 10। তাকে কি করব? 2 দিয়ে ভাগ করব, 2 5 10, ক্ষুদ্রতম সংখ্যা বেরোলো 5। তাহলে বৃহত্তম সংখ্যা কত বেরোলো? 28, আর ক্ষুদ্রতম সংখ্যা কত বেরোলো? 5। সহজেই হয়ে গেল এটা, নইলে এক্স ধরে করতে হতো। আরেকটা দেখো, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 64 এবং ভাগফল দেওয়া আছে 4, তাহলে বড় সংখ্যাটি কত? এটা আমরা একটা সূত্র শিখবো এখানে। গুণফল এবং ভাগফল যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কি করব? বৃহত্তম সংখ্যা বার করতে গেলে কি করব না, গুণফল এবং ভাগফলের গুণ করব, গুণ করে সেটাকে বর্গমূল করে দেব। ঠিক আছে? এক্ষেত্রে তাহলে কি হবে? সংখ্যা দুটোর গুণফল 64, তাহলে বৃহত্তম সংখ্যা আমি বের করছি, বৃহত্তম সংখ্যা সমান কত হলো? 64 ইন্টু 4, কত হবে? 4 4 16, 6 হাতে রইল 1, 4 6 24 256। এটার কি করব? বর্গমূল করে দেবো, অর্থাৎ এইটা জিনিসটা হলো। ঠিক আছে? তাহলে 256 বর্গমূল মানে কত হবে? 16 গুণিত 16 সমান, দুটো সংখ্যা থাকলে রুট উঠে গিয়ে একটা বাইরে বেরিয়ে আসবে 16। এই বর্গমূল সম্পর্কেও বেসিক ক্লাস দেবো, ঠিক আছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে একদম। এটা হলো তাহলে বড় সংখ্যা। যদি এখানে বলতো ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, আমরা তখন কি করতাম? ক্ষুদ্রতম সংখ্যা বললে একই রকমের জিনিস, ক্ষুদ্রতম বললে কি করব না, গুণফলের সঙ্গে ভাগফলকে, গুণফল ভাজিত ভাগফল দিয়ে সেইটার আমরা বর্গমূল করব, রুট ওভার। যদি ক্ষুদ্রতম সংখ্যা চাইতো সেই ক্ষেত্রে কি করতাম আমি? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা সমান
কি করলাম না গুণফল এখানে কত আছে 64, আর লিখছি না, এটা 64 ভাজিত ভাগফল কত 4, এটা বর্গমূল করব, কত হচ্ছে 64কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে √16 সমান কত √4 গুণিত 4, কি বললাম একটা 4 বাইরে বেরিয়ে চলে আসবে 4, তাহলে বৃহত্তম সংখ্যা পেলাম 16, ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 4। পুরো যে ক্লাসটি আমি দিলাম, এখন এই ক্লাসের উপর ভিত্তি করেই এই 7-8টা কোশ্চেন, এই 6-7টা কোশ্চেন আছে, কোনো কোনো কোশ্চেনে 2টো আছে, এই কোশ্চেনগুলো আমি দিলাম। তোমরা একটা কাজ করো, তোমরা এগুলো সলভ করো এবং কমেন্টে আমাকে জানাও এর উত্তরগুলো কী হবে। যদি নিষ্ঠার সঙ্গে ক্লাসটা ফলো করে থাকো তাহলে এগুলো করতে পারবে, এবং তোমরা জানবে যদি ক্লাসটা ফলো করো তাহলে অঙ্কের ক্ষেত্রে একটা ধাপ তোমরা আগালে, যতগুলো সেট হবে ততগুলো ধাপ তোমরা আগাবে। অত্যন্ত একদম লুসিড ওয়েতে আমি বলার চেষ্টা করেছি। এরকম কমপ্লিট ভিডিও যদি তোমরা ফলো করতে পারো, আশা করি তো অঙ্কে কিছু ডেভেলপ হবেই তোমাদের। ঠিক আছে, এই ভিডিওটা পজ করে একটু অঙ্কগুলো তুলে নাও, তুলে নিয়ে সলভ করো, সলভ করে আমাকে কমেন্টে জানাবে।